সাল বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে ভাঙা গড়ার বছর হিসেবে। কর্তৃত্ববাদী সরকার পতনের পর লক্ষ কোটি টাকা পাচারের কালো অধ্যায় যেমন বেরিয়ে আসছে, তেমনি আমরা সকলেই স্বপ্ন দেখছি মজবুত ভিত্তির দুর্নীতিমুক্ত আর্থিক খাতের। ফিরে দেখব রাজস্ব, রপ্তানি, প্রবাসী আয় বা পুঁজিবাজারের মতো গুরুত্বপূর্ণ সূচকে কেমন ছিল বিদায়ী বছর। সাথে থাকছে বন্দর ও হাটের খবরও। বছর শেষের ভাগ শেষে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। এবছর জুড়ে রাজস্ব আদায় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে ঘাটতি প্রায় 30,000 কোটি টাকা। বিদায়ী বছরে গতি পায়নি রাজস্ব বোর্ডের অটোমেশনের যে দাবি দীর্ঘদিন ধরে চলে আসছিল, তবে রাজস্ব আদায় বেড়েছে গত বছরের তুলনায়। আমরা যদি সেই চিত্রটি দেখে নিই তাহলে দেখব যে 2024 সালের যেই রাজস্বের চিত্র, সেখানে আমরা জানি যে এর আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরের 6 মাস রয়েছে এখানে, এবং এই চলতি অর্থ বছরের রয়েছে 4 মাস। এর মধ্যে 2023-24 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রথমে নির্ধারণ করা হয়েছে যে 4,30,000 কোটি টাকা, পরবর্তীতে সেটি সংশোধন করে 4,10,000 কোটি টাকা নেওয়া হয়। তারপরে সেখানে 28,000 কোটি টাকার একটি ঘাটতি ছিল। এই অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার একটি বড় বাজেট রয়েছে, যেটি অন্তর্বর্তী সরকার আসার পরে এখনো সংস্কারের জন্য সে ধরনের কোনো প্রস্তাবনা আমরা দেখিনি। তবে সেখানে 4,80,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআর এর। সেখানে আমরা দেখছি যে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে যে রাজস্ব আদায়ের চিত্র, জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে 20,000 কোটি টাকার বেশি, আগস্টে সেটি 21,000 কোটি টাকার মতো বেড়েছে। এরপরে সেপ্টেম্বরে আমরা দেখছি 29,000 কোটি টাকা এবং অক্টোবরে 27,000 কোটি টাকা। যদিও এটি 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসের চিত্র। অর্থ বছরের শেষ মাসগুলোতে, যেমন জুন মাসে আমরা দেখছি গত অর্থ বছরের সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছিল, তেমনি করে এই অর্থ বছরের পরবর্তী মাসগুলোতে রাজস্ব আদায় বাড়বে। এছাড়া এনবিআর সংস্কারে কাজ করছে 5 সদস্যের পরামর্শ কমিটি, তারাও বেশ কিছু উদ্যোগ নেবেন। আমরা যদি এবার একটু দেখে নিই যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা, মোট লক্ষ্যমাত্রা ছিল এই 4 মাস অর্থাৎ 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে, জুলাই থেকে অক্টোবরে 1,32,000 কোটি টাকা, সেখানে 1,02,000 কোটি টাকা মোট আদায় হয়েছে। এর মধ্যে আমদানি শুল্ক আদায় হয়েছে 32,671 কোটি টাকা, মূল্য সংযোজন কর আদায় হয়েছে 36,730 কোটি টাকা এবং আয়কর আদায় হয়েছে 31,880 কোটি টাকার। আমরা রাজস্ব আদায়ের চিত্র দেখছিলাম। এবারে আমরা দেখে নিতে চাই যে রপ্তানি আয়, এটি আরও একটি খাত যেখানে যারা উন্নত বিশ্বে উন্নীত হয়েছে সেই দেশগুলো ভালো করেছে। বাংলাদেশ সেই উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরা যদি কাজ করে করে যত বেশি আমরা রপ্তানি বাড়াতে পারবো, সেখানেই আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা দেখেছি যে আমাদের তৈরি পোশাক খাত নানা সংকটের মধ্যেও যে দৃঢ়তা দেখিয়েছে চলতি বছরে, সেটি প্রশংসার দাবিদার। এবার আমরা যদি বছরের অর্থাৎ জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত যেই তথ্য আমাদের হাতে আছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, সেই তথ্য দেখি তাহলে আমরা দেখব যে প্রায় প্রতি মাসেই $4 বিলিয়ন কাছাকাছি পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ, যেখানে তৈরি পোশাকের অবদান আছে 80%-এর বেশি। তারপরেও অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলো এগিয়ে আসছে, তবে সেগুলো আরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে তৈরি পোশাক যেমনভাবে প্রস্তুত হয়েছে তার জন্য ভিন্ন বাজার তো খোঁজার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আসলে ডাইভার্সিফিকেশনের একটি দাবি তারা কিন্তু করে আসছিলেন দীর্ঘদিন ধরে। আমরা এই চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরের প্রথম 5 মাসের যেই চিত্র, সেটি যদি দেখে নিই, যে জুলাই মাসে এবং আগস্ট মাসে আমরা জানি যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং একটা রক্তক্ষয়ী বৃহৎ আন্দোলন ছিল, তার মধ্যেও আমরা দেখছি যে আমাদের রপ্তানি থেমে থাকেনি। $4 বিলিয়ন কাছাকাছি রপ্তানি হয়েছে এই মাসগুলোতে। এরপরে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে এই রপ্তানি আয় বেড়েছে। যেহেতু বিশ্ব অর্থনীতিতে এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ বছর ছিল এবং জিওপলিটিক্যাল সহ নানা কারণে বিশ্ব অর্থনীতিতে নানা ধরনের প্রভাব পড়েছে, তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে যে স্থিতিস্থাপকতা অর্থাৎ যেই রেজিস্ট্যান্স আমরা দেখেছি, সেটির মূল উৎস ছিলেন আমাদের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছেন চলতি বছর। আমরা যদি তাদের অবদান দেখে নিই এবছরে আমাদের অর্থনীতিতে, এখানে অক্টোবর পর্যন্ত আছে, যদিও আমাদের কাছে নভেম্বর এবং ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত যে তথ্যগুলো সেগুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পাই প্রায় যে জানুয়ারি মাসে $2.11 বিলিয়ন রপ্তানি আয়, প্রবাসী আয় এসেছিল
ফেব্রুয়ারি মাসেও সেটি $2 বিলিয়ন বেশি, মার্চেও সেটি $2 বিলিয়নের কাছাকাছি, এপ্রিল, মে, জুন মাসে জানেন যে জুন মাসে যেটি হয়েছিল যে ডলার দরের একটি উল্লম্ফন হয়েছিল, তখন আমরা দেখেছি যে টাকার দাম কমে গিয়েছিল, অর্থাৎ 110 টাকা থেকে 117 টাকা হয়ে গিয়েছিল ডলারের দর। তখন আসলে রেমিটেন্সটা ব্যাপকভাবে বেড়েছে এবং $2.5 বিলিয়ন আমরা পাই। জানেন যে রেমিটেন্সের জন্য বাংলাদেশে 2.5% করে প্রণোদনা দেওয়া হয়েছে, যেটি প্রবাসীদেরকে উৎসাহিত করছে। এবং তারা, আমরা জানি যে এই বছরের যে অভ্যুত্থান আমরা দেখলাম, গণ অভ্যুত্থান, সেখানে তারা বলছিলেন প্রবাসীরা যে আমরা নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে চাই। এবং তার প্রতিফলন আমরা দেখছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রতি মাসে ধারাবাহিকভাবে রপ্তানি প্রবাসী আয় আমাদের বেড়েছে। তো সেখান থেকে এই প্রবাসীদের যে নানান সুযোগ সুবিধা বাড়ানো, সেটি নিয়েও কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা দেখেছি যে একেবারে আমাদের যে কাস্টমস থেকে শুরু করে, ইমিগ্রেশন থেকে শুরু করে সব জায়গায় যেন প্রবাসীরা সেই তাদের সম্মানটুকু, প্রাপ্য সম্মানটুকু পান, সেটি অন্তর্বর্তী সরকার নিশ্চিত করার চেষ্টা করছে। প্রবাসীরা এই বছরে রেকর্ড $26 বিলিয়ন বেশি প্রবাসী আয় পাঠিয়েছে, যেটি অভূতপূর্ব, এর আগে কখনো হয়নি। এবারে আমরা দেখে নিতে চাই যে অর্থ বছরে জানেন যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বিগত সরকারের করে যাওয়া নানা দুর্নীতি, অনিয়ম অনুসন্ধানে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। তাদের সেই শ্বেতপত্র প্রণয়নের পরে কি কি ছিল সেখানে, সেটা আমরা একটু দেখে নিই। যে অর্থনীতির শ্বেতপত্রে 28 উপায়ে দুর্নীতির তথ্য উঠে আসে। 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছিল, যার মধ্যে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার গঠনের পর সামগ্রিকভাবে অর্থনৈতিক চিত্র জানাতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে এই 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তারা ডিসেম্বরে 400 পৃষ্ঠার শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। শেখ হাসিনা সরকারের শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন, আর্থিক কারচুপির আতঙ্কিত তথ্য ফাঁস হয়েছে, যার মধ্য দিয়ে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। যেই পাচার হওয়া অর্থ আবারও দেশে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটির জন্য কাজ করছে এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির মধ্যে। সেটির কিছু বর্ণনা রয়েছে। 15 বছরে সরকারি প্রকল্পের খরচ 70% বৃদ্ধি পেয়েছে এবং এসব প্রকল্পের অনেক প্রকল্পই জনবান্ধব ছিল না বা জনকল্যাণে ছিল না, সেগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। এছাড়া বিগত 15 বছরে ব্যাংক খাতের মন্দায় 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। অর্থাৎ ব্যাংক খাতে যেই নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে, তা দিয়ে এই পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করা যেত। অর্থাৎ উন্নয়নের যেই বুলি আওড়ানো হয়েছে এতকাল, তার মধ্যে অনেকটাই ফাঁপা ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের বছরে পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে বড় পরিবর্তন দেখা যায়। চলতি বছরের শুরুতে ৬,২৪২.৮৭ পয়েন্ট দিয়ে সার্বিক সূচকের পথ চলা। এখন অবধি সূচক দাঁড়িয়েছে ৫,১৮৪.৪৫ পয়েন্ট। এর মধ্যে বছরের সবচেয়ে বেশি সূচকের উত্থান বা সর্বোচ্চ অবস্থান ছিল ফেব্রুয়ারির 11 তারিখে ৬,৪৪৭.০৭ পয়েন্ট এবং সূচক সবচেয়ে নিচের পয়েন্টে এসে দাঁড়িয়েছিল অক্টোবরের 28 তারিখে ৪,৮৯৮.৫৩ পয়েন্টে, যেখান থেকে এখন কিছুটা বেড়েছে। আমরা দেখে নিতে চাই সেই তথ্যগুলো। আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাসে যে সূচকের উত্থান ছিল সেখান থেকে ৬,২৫৪.৫৩ পয়েন্ট থেকে এপ্রিল মাসে সেটি নেমে আসে ৫,৫৮৪.৬৪ পয়েন্টে। এরপরে জুন, জুলাই, আগস্টের রাজনৈতিক যেই অস্থিরতা, তার মধ্য দিয়েও আমরা দেখেছি যে পুঁজিবাজার কিছুটা তার অবস্থান ধরে রেখেছিল। আগস্টে যেই সূচকটি আমরা দেখছি ৫,৮০৪.৪১ পয়েন্ট, এটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে একদিনে পুঁজিবাজারে 10 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ উত্থান হয়েছিল। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট, অর্থাৎ এই 9 আগস্টে আমরা দেখেছিলাম যে পুঁজিবাজারে একদিনে সর্বোচ্চ উত্থান হয়েছিল। সেখানে আমরা দেখছি যে ৫,৮০৪.৪১ পয়েন্টে দাঁড়িয়েছিল আগস্টে, তবে ডিসেম্বর নাগাদ তা কমে এসেছে ৫,১৮৪.৪৪ পয়েন্টে। তবে যেটি কিছুটা হলেও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের চিন্তিত করছে সেটি হচ্ছে লেনদেনের বিষয়টি। পুঁজিবাজারে লেনদেন এই সাম্প্রতিক সময় আমরা দেখছি যে 500 কোটি টাকা খুব কম অতিক্রম করছে, যেটি তাদেরকে কিছুটা ভাবাচ্ছেন। তবে নতুন বছর যেহেতু সামনে রয়েছে, সেখান থেকে নতুন প্রত্যাশা রয়েছে এবং বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে এবছর ঘটনাবহুল, তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই, যার মধ্যে রয়েছে জানুয়ারিতে 1.5 বছর পর বেশিরভাগ শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। যে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল 2022 সালে নভেম্বরে, ফ্লোর প্রাইস পুরোপুরি তুলে নেওয়া হয় পুঁজিবাজার থেকে এবং অনিয়ম দুর্নীতি কারসাজি অনুসন্ধানে সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজারে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সংস্কারের জন্য। এছাড়া স্বতন্ত্র পরিচালনা পর্ষদ পদত্যাগ করিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। উৎপাদন এবং লভ্যাংশের ভিত্তিতে ক্যাটাগরি
পুনর্বিন্যাস করা হয়েছে, যার মধ্য দিয়ে আসলে ভালো শেয়ারে যাতে মানুষ বিনিয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। আজকের দিনে সপ্তাহ শেষে লেনদেনের বিস্তারিত দেখে নিতে চাই। আজকের দিনে সপ্তাহের শেষ দিনে লেনদেনের যে চিত্র সেটি আমরা দেখে নিচ্ছি। আজকের দিনে পুঁজিবাজারে লেনদেন হয়েছে আমরা দেখছি 282 কোটি 19 লাখ টাকার মাত্র, এবং সার্বিক সূচক ডিএসইএক্স 15.12 পয়েন্ট বেড়ে 5184.44 পয়েন্টে দাঁড়িয়েছে। বেশিরভাগ সূচকে শেয়ারের দাম বেড়েছে, 187টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 128টির, এবং অপরিবর্তিত রয়েছে 81টি শেয়ারের দাম। এই সপ্তাহের যেই চিত্র লেনদেনের সেটি আমরা যদি দেখে নেই, আমরা দেখছি যে এ সপ্তাহে 4 কার্যদিবসের একদিনও পুঁজিবাজারের 400 কোটি টাকা লেনদেন হয়নি, অর্থাৎ লেনদেন খরা যেটিকে বলা চলে, যার মধ্যে আমরা দেখছি 3 দিনই সূচকের পতন হয়েছে, তবে সপ্তাহের শেষ দিনে সূচক কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 54 পয়েন্ট এবং লেনদেন কমেছে 129 কোটি 90 লাখ টাকার বেশি। আমরা সেই তথ্য দেখে নিচ্ছি। এর মধ্যে দর কমেছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর বেড়েছে 68টির, এবং দর অপরিবর্তিত থেকেছে 38টি প্রতিষ্ঠানের শেয়ারের। মোট লেনদেন হয়েছে 9 কোটি 30 লাখ টাকা। এক বছর পর আবারও সরকারি পর্যায়ে চাল আমদানি শুরু হয়েছে। ভারত থেকে জাহাজে প্রায় 25,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে প্রথম চালান। বাজারে চালের দাম সহনীয় রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চাল আমদানি করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হাজেরা শুলি। বন্যার কারণে দেশে এবছর চাল উৎপাদন কম হয়েছে, তাই সম্ভাব্য ঘাটতি বিবেচনায় এবং চালের মজুদ বাড়াতে সরকার প্রায় 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এবং এরই অংশ হিসাবেই গতকাল বুধবার ভারত থেকে প্রায় 24,690 মেট্রিক টন চাল নিয়ে এমভি তানিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 11 নম্বর জেটিতে ভিড়েছে। চালের প্রাথমিক নমুনা পরীক্ষা শেষে চাল খালাস শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট 7 সিজ, এবং তারা আশা করছে 8 থেকে 10 দিনের মধ্যে এই চাল খালাস করতে সময় লাগবে। যেহেতু এবছর চাল উৎপাদনের কিছুটা ঘাটতি হওয়ার শঙ্কা রয়েছে, তাই চালের মজুদ বাড়াতে সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। 6 লাখ মেট্রিক টন চালের মধ্যে 1.5 লাখ মেট্রিক টন ভারত থেকে আমদানি করা হচ্ছে, এবং কর্তৃপক্ষ বলছে যেহেতু ভারত প্রতিবেশী দেশ এবং সেখান থেকে চাল আমদানিতে সময় এবং খরচে কিছুটা কম পড়ে, তাই ভারত থেকেই প্রথম চাল আমদানি করা হচ্ছে। বেসরকারি পর্যায়ে আমদানি হলে চালের দাম অনেকটাই কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। তো এই ছিল আমার কাছে ভারত থেকে চাল আমদানি সবশেষ। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পণ্য আমদানি রপ্তানি, সেই সাথে বেড়েছে সরকারের রাজস্ব। ভারত থেকে আমদানি হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ সহ নানা পণ্য, আর রপ্তানি হচ্ছে রাইস ব্রান অয়েল, ঝুট কাপড়, গাড়ির যন্ত্রাংশ সহ বেশ কয়েকটি পণ্য। এ বিষয়ে হিলি স্থলবন্দর থেকে আরও জানিয়েছেন সোহেল রানা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে, এবং বছরের শুরুর তুলনায় বন্দর দিয়ে কিন্তু আমদানি এবং রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। চাহিদা থাকবার কারণে পণ্যের যে আমদানি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে রপ্তানির চিত্র আমরা দেখেছি যে রপ্তানিও বেশি পরিমাণে হচ্ছে। পণ্যগুলো রপ্তানি হবার ফলে কিন্তু ভারত থেকে বাংলাদেশ কিন্তু একটা বৈদেশিক মুদ্রা আয় করছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 55,27,98,938 কেজি পণ্য আমদানি হয়েছে, যার বিপরীতে কাস্টমস রাজস্ব আদায় করেছে 683 কোটি 72 লক্ষ টাকার মতো। এবং রপ্তানির চিত্র যদি একটু বলি, যে রপ্তানি এই বন্দর দিয়ে রাইস ব্র্যান্ড অয়েল, জুট কাপড়, গাড়ির যন্ত্রাংশ এবং ধান মারাই মেশিন সহ বেশ কিছু পণ্য রপ্তানি হয় ভারতে, যার পণ্যর রপ্তানি হয়েছে প্রায় 1,50,92,625 কেজি পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যার বিপরীতে বাংলাদেশ প্রায় 188 কোটি 69 লক্ষ টাকা আয় করেছে বৈদেশিক মুদ্রা, এবং সেটি কিন্তু কাস্টমসের তথ্য মতে কিন্তু বলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি এবং রাজস্ব নিয়ে সর্বশেষ তথ্য। শীতের বিকেলে প্রতিদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসছে পাহাড়ি পিঠাপুলির আয়োজন। সে পিঠার স্বাদ নিতে প্রতিদিন ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন স্থানীয়রাও। এমন আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর পরিণত হয় পিঠার মেলায়। সে খবর জানাতে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হব তার সাথে। রাকিবুল, শুভ সন্ধ্যা। জানাবেন যে এই সন্ধ্যায় কারা এসেছেন এখানে পিঠাপুলির আয়োজনে পিঠার স্বাদ নিতে, আর কারাই বা তৈরি করছেন?
শুভ সন্ধ্যা শাফিন। আসলে এই শীতের সময় উষ্ণ পিঠার যে স্বাদ সেটা আসলে প্রত্যেকেই নিতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তরে দেখি যে এখানে আসলে 3 থেকে 4টি বড় বড় স্টল, যেখানে প্রায় 30 থেকে 35টি কিন্তু উনুনে পিঠা তৈরি করে থাকেন এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা মূলত হচ্ছে এই আয়োজনটি করে এবং এখানে যারা ক্রেতা তারা সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপরেও আসলে যেটি দেখা যায়, এখন শীতকালীন ছুটিতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরেও এখানে যারা মেসে আসলে শিক্ষার্থীরা থাকেন তারা যেমন আসেন, এর পাশাপাশি নগরবাসী আসলে এত বড় পিঠার আয়োজন দেখে কিন্তু তারা এখানে আকৃষ্ট হন, এখানে আসেন এবং তারা তাদের সেই পিঠার কিন্তু স্বাদ নিয়ে থাকেন। বিভিন্ন ধরনের পিঠা রয়েছে এখানে, কুশলি পিঠা, ভাপা পিঠা, এছাড়াও অন্যান্য যে বাহারি পিঠাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাই এবং প্রত্যেকটি আমরা লক্ষ্য করি যে বিকেল থেকে আসলে বানানো শুরু হয় এবং বানানোর পরে ঠিক সন্ধ্যা থেকে বিক্রিটা আসলে বাড়ে। প্রত্যেকটি পিঠা 5 টাকা থেকে একেবারে 30 টাকা পিস পর্যন্ত আসলে আছে এবং এখানে বেচে কেনাটাও প্রত্যেক দিন 3টি স্টলে প্রায় 30 থেকে 35,000 টাকা করে হচ্ছে এবং এর ফলে কিন্তু আসলে এই যে প্রত্যেক বছরে কিন্তু আসলে এই যে পিঠার যে পরিসরটি সেটি আসলে এখানে বাড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসলে শিক্ষার্থীরা ঠিক সন্ধ্যার পরে এখানে যেমন আড্ডা বসান, ঠিক একই সাথে কিন্তু পিঠার এক ধরনের মেলাও চলে। স্বাদ মতো পিঠা প্রত্যেকে এখানে একই সাথে এখানে কলা রুটি এবং যে চিতই পিঠা সেটা নানান রকম ভর্তার মধ্য দিয়ে আসলে কিন্তু খেতে পারেন। তো এই জিনিসটির আয়োজন মূলত এখানে স্থানীয় ব্যবসায়ীরা করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বারা আসলে সেটি নিয়ন্ত্রিত হয় এবং এখানে প্রত্যেক দিনই কিন্তু আসলে এই পিঠার যে বিক্রি সেটি হচ্ছে এবং সেটি বাড়ছে। তো সপ্তাহ শেষে দেখা যায় যে যেহেতু একটা দিন সামনের দিন ছুটি পাবে, সেই প্রত্যাশায় প্রত্যেকে কিন্তু এই বিকেলটিতে আরো বেশি ভিড় করে। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন পিঠাপুলির আয়োজন নিয়ে। এই ছিল বছর শেষের ভাগ শেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।